আসসালামু আলাইকুম। ফারজানা নাহিদ জানাচ্ছি টিভিতে রাতের খবর। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, নিয়ে যাব পুরো খবরে। দর্শক, এই মুহূর্তে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী জোবায়ের প্রধান, তার সাথে সরাসরি যুক্ত হব আমরা। জোবায়ের, ওসমান হাদির শারীরিক অবস্থা সম্পর্কে কি তথ্য আছে আপনার কাছে এবং তিনি কতটা ঝুঁকিমুক্ত, এ ব্যাপারে চিকিৎসকরা কি কিছু বলেছেন? ফারজানা, হাদি এখনো ঝুঁকি মুক্ত না, তিনি আশঙ্কা মুক্ত নন এবং ঢাকা মেডিকেল কলেজে যে হাসপাতাল সেখান থেকে আসলে অস্ত্রোপচার করে তাকে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে আনা হয়েছে এবং সেটি তার পরিবারের সম্মতিতেই আনা হয়েছে। এর আগে তাকে প্রাথমিকভাবে সিএমএইচে নেওয়ার একটি কথা হয়েছিল, তার পরবর্তীতে আসলে উন্নত চিকিৎসার জন্য এই এভারকেয়ার হাসপাতাল রয়েছে। এখানে যেটি আমরা জানতে পেরেছি যে তিনি আইসিইউতে রয়েছেন এবং চিকিৎসক যারা রয়েছেন তারা যেটি বলছেন যে এখনও তিনি তার যে আশঙ্কা, তিনি কিন্তু শঙ্কামুক্ত এখনও নন এবং তাকে কিন্তু লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। এখানে এভারকেয়ারের সামনে কিছুক্ষণ আগে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা বিক্ষোভ মিছিল করে সামনে জড়ো হয়েছেন এবং বিভিন্ন মানুষ, শ্রেণী পেশার মানুষ এসে এখানে কিন্তু জড়ো হয়ে তাদের যে স্লোগানে হাদির পক্ষে, হাদির সমর্থনে তারা কিন্তু তাদের যেই ঘোষণা, তাদের যে অবস্থান সেটি কিন্তু জানান দিচ্ছেন। এবং এখানে ইনকিলাব মঞ্চের কিছুক্ষণের মধ্যেই কিন্তু তাদের একটি সংবাদ সম্মেলন হবে এবং সেখান থেকে তারা আসলে আরও বিস্তারিতভাবে হাদির যে চিকিৎসার ব্যাপারে এবং ভিতরের যে অবস্থা সেটি তারা জানাতে পারবেন। এবং জানিয়ে রাখি যে বেলা 2টা নাগাদ অর্থাৎ জুমার নামাজের পরপরই কিন্তু হাদিকে যে গুলি করা হয়েছিল তার মাথার ঠিক নিচের অংশে অর্থাৎ এই ঘাড়ের অংশটাতে কিন্তু গুলি করা হয়েছিল এবং তার পরবর্তী সময়ে কিন্তু তাকে সাথে সাথে ঢাকা মেডিকেল কলেজে নেওয়া হয়েছে এবং সেখানে দীর্ঘ সময়ের যে চিকিৎসা অস্ত্রোপচার শেষে তাকে কিন্তু অ্যাম্বুলেন্সে করে এই এভারকেয়ার হাসপাতাল রয়েছে। তবে তিনি আইসিইউতে রয়েছেন, এখনও কিন্তু শঙ্কামুক্ত কিন্তু হাদি নন। তো ফারজানা, এভারকেয়ার হাসপাতাল থেকে এই ছিল আমার কাছে সবশেষ। দর্শক, আমরা জানছিলাম ওসমান হাদির শারীরিক অবস্থার খবর, আমরা জানছিলাম তিনি এখন এভারকেয়ার আইসিইউতে আছেন এবং এখনও ঝুঁকিমুক্ত নন। গুলিবিদ্ধ শরীফ ওসমান বিন হাদির ভাই ওমর বিন হাদির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস। রাত 9টায় এই টেলিফোন কলে প্রধান উপদেষ্টা বলেন, ওসমান হাদির ওপর হামলার ঘটনায় উপদেষ্টা পরিষদ গভীরভাবে উদ্বিগ্ন এবং ব্যথিত। সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতার নিশ্চয়তা দিয়ে ওসমান হাদির ভাইকে প্রধান উপদেষ্টা জানান। কয়েকজন উপদেষ্টা সহ পুলিশ ও নিরাপত্তা বাহিনী কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠক করেন তিনি। হামলার সঙ্গে জড়িতদের দ্রুততম সময় গ্রেফতার করতে বৈঠক থেকে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা আরও বলেন, হাদির চিকিৎসার সকল ব্যয় সরকার বহন করবে। তার শারীরিক অবস্থা বিবেচনায় দেশে বিদেশে যেখানে প্রয়োজন হয় সেখানেই সর্বোত্তম চিকিৎসার ব্যবস্থা করবে সরকার। এভারকেয়ার হাসপাতালের সামনে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে ব্রিফিং করা হচ্ছে এই মুহূর্তে। আমরা সরাসরি চলে যাচ্ছি সেই ব্রিফিংয়ে। একটা জায়গায় আঘাত আছে, বুকে আঘাত আছে, পায়ে আঘাত আছে। অপারেশন করার পরে উনি এখন এভারকেয়ারে ইন্টেনসিভ কেয়ার বা আইটিইউতে আছেন। ওনার অবস্থা খুবই সংকটাপন্ন, কিন্তু এখন স্থিতিশীল অবস্থায় আছেন, উনি ফাইট করছেন। আপনাদের প্রতি 2টা অনুরোধ থাকবে। একটা হচ্ছে হাসপাতালে এসে ভিড় করবেন না, যাতে করে চিকিৎসক যারা আছেন চিকিৎসাটা যেটা উনি পাচ্ছেন সেটা যাতে নির্বিঘ্নে চিকিৎসা চলতে পারে এবং ওনার জন্য যা রক্ত প্রয়োজন বা ব্লাড প্রোডাক্টস প্রয়োজন সেটার যথেষ্ট সাপ্লাই এই হাসপাতালে আছে। তাই কেউ রক্ত দেওয়ার জন্য যদি মনে করেন দিতে চান তাহলে আপাতত প্রয়োজন নেই, আপনারা প্রস্তুত থাকেন। যদি দরকার হয় তাহলে হাসপাতাল কর্তৃপক্ষ জানাবে, কিন্তু বর্তমানে হাসপাতালে যথেষ্ট পরিমাণ ব্লাড আছে। সকলের কাছে অনুরোধ থাকবে, সবাই দোয়া করবেন হাদি ভাই যাতে দ্রুত সুস্থ হয়ে আছেন। এখন আমাদের একটাই করণীয়, ওনার জন্য দোয়া করা। চিকিৎসা একদম সর্বোচ্চ চিকিৎসাটা ওনার জন্য নিশ্চিত করা হচ্ছে। আপনাদের কাছে অনুরোধ থাকবে, সবাই ওনার দ্রুত সুস্থতার জন্য দোয়া করবেন। জি ধন্যবাদ। আমি ডক্টর মোহাম্মদ আব্দুল আহাদ, ঢাকা মেডিকেল কলেজ নিউরোসার্জারি বিভাগে কর্মরত আছি, ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের সদস্য সচিব হিসেবে কাজ করছি। আপনারা জানেন যে ওসমান হাদি ভাই আজকে যখন প্রায় দুপুর 1:15টার দিকে আক্রমণের শিকার হয় তখন ঢাকা মেডিকেল কলেজে আমরা তাকে সবাই মিলে নিয়ে আসি এবং এখানে তার অবস্থা খুবই সংকটাপন্ন ছিল, খুব ক্রিটিক্যাল সিচুয়েশনের মধ্যে তার আমরা ওসেকে নিয়ে যাই। ওসেক থেকে সিটি স্ক্যান করার মাধ্যমে আমরা মনে করি যে তার অপারেশন লাগবে। নিউরোসার্জারি ডিপার্টমেন্ট হেড স্যার সহ
পুরো টিম রেডি ছিল সবসময় স্ট্যান্ড বাই, এবং তারা অপারেশন থিয়েটারে নিয়ে গিয়ে অপারেশন ব্যবস্থা করে। আমি সেই টিমের পার্ট ছিলাম এবং তার অবস্থা খুবই ক্রিটিক্যাল ছিল। অপারেশনের চলা অবস্থায় তার যে হৃদযন্ত্রের যে ক্রিয়াটা সেটি স্বাভাবিক আসা শুরু করে, ফুসফুসের ক্রিয়াটা আমরা ফিরে পাই এবং একইভাবে অপারেশন খুব সুন্দরভাবে শেষ করার পরে আমরা চিন্তা করেছি যে তাকে ইভার কেয়ার হসপিটালে নিয়ে আসা হবে। ইভার কেয়ার হসপিটালে তাকে শিফট করা হয় এবং এখানে তার ফ্যামিলির ইচ্ছায় মূলত ইভার কেয়ার হসপিটালে শিফট করা হয় এবং এখানে নিবিড় তত্ত্বাবধানে আছেন এবং এখানে তার যে অর্গান সাপোর্টগুলো মোটামুটি কাজ করছে। আমরা দেশবাসীর কাছে আহ্বান জানাই, সবাই ওসমান হাদি ভাইয়ের জন্য দোয়া করবেন। সেই স্টিল সার্ভাইভের জন্য চেষ্টা করছেন এবং তার যে বডি ফিটনেস ইয়াং হিসেবে আমরা এক্সপেক্ট করি যে সে দ্রুত আমাদের মাঝে ফিরে আসবেন এবং আমরা তার জন্য সবাই সুস্থতা কামনা করছি। যে একটা অপারেশন হয়েছে আর সামনে হয়তো অপারেশন নাও লাগতে পারে, অপারেশন না লাগার সম্ভাবনাই বেশি। তবে মেডিকেল বোর্ড যদি মনে করেন সেক্ষেত্রে পরবর্তীতে সিদ্ধান্ত নেবেন এবং তার শারীরিক কন্ডিশন অবশ্যই ইভার কেয়ার হসপিটালে কর্তৃপক্ষ আপনাদেরকে টাইম টু টাইম আপডেট করবেন। দর্শক, আমরা এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে একটি ব্রিফিংয়ে জানছিলাম ওসমান হাদির অবস্থা নিয়ে এবং সেখান থেকে কথা বলছিলেন তাসনিম এবং একজন চিকিৎসক। জুলাই যোদ্ধা ও ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে হত্যা চেষ্টার প্রতিবাদে সারা দেশে ছাত্র জনতা, বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে প্রতিবাদ সমাবেশ এবং বিক্ষোভ মিছিল হয়েছে। সন্ধ্যায় ওসমান হাদিকে হত্যা চেষ্টার প্রতিবাদে চট্টগ্রামের ১৬ শহরে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বিভিন্ন ছাত্র সংগঠন। এ সময় বক্তারা হাদিকে হত্যার চেষ্টার সাথে জড়িতদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। স্বতন্ত্র প্রার্থী এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর গুলি বর্ষণের প্রতিবাদ এবং হামলাকারীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবিতে বরিশাল, খুলনা, রাজশাহীতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে সর্বস্তরের মানুষ। ওসমান হাদির উপর হামলার প্রতিবাদে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, নাটোর সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল হয়েছে। এদিকে পিরোজপুরে আন্তর্জাতিক কিরাত সম্মেলনে যুক্ত হয়ে ডাকসু ভিপি সাদিক কায়েম ওসমান হাদির উপর হামলায় জড়িতদের গ্রেফতারের দাবি জানান। ওসমান হাদি ভাইকে যারাই গুলি করেছে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে তাদেরকে অ্যারেস্ট করতে হবে। দ্রুত সময়ের মধ্যে এই ঘটনার নেপথ্যে যারা আছে তাদেরকে খুঁজে বের করতে হবে। আমাদের নাগরিকরা যদি এখন পর্যন্ত নিরাপদ না হয়ে উঠতে পারে, আমরা নাগরিকদের জন্য যদি নিরাপত্তা ইনশিওর করতে না পারি, তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের এটা বিশাল ব্যর্থতা। আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরবেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানান, দীর্ঘ প্রায় ১৮ বছর নির্বাসিত থাকার পর দেশে ফিরবেন তারেক রহমান। তার দেশে আসার মধ্য দিয়ে গণতন্ত্র উত্তরণে যেসব বাধা এখনও রয়েছে তা দূর হবে বলেও জানান তিনি। বলেন, তফসিল ঘোষণার মাধ্যমে গণতন্ত্রের ট্রেন চালু হয়ে গেছে। স্বতন্ত্র প্রার্থী ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে হাসপাতালে দেখতে গেলে বিএনপি নেতা মির্জা আব্বাসের বিরুদ্ধে উত্তেজনামূলক স্লোগান এবং মব সৃষ্টির চেষ্টা হয়েছে অভিযোগ করে এর নিন্দা জানান ফখরুল। বলেন, কোনো রকম গোলযোগ বা সন্ত্রাস চায় না বিএনপি, তবে মব তৈরি করে বেকায়দায় ফেলতে চাইলে বিএনপিও বসে থাকবে না বলেও সতর্ক করেন তিনি। আমি আপনাদের অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, জনাব তারেক রহমান আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি আগামী 25শে ডিসেম্বর, আমি আবার রিপিট করছি যে আগামী 25শে ডিসেম্বর তিনি ঢাকার মাটিতে আমাদের মাঝে এসে পৌঁছবেন। এবং আজকে গণতন্ত্র উত্তরণের পথে যে সমস্ত বাধাগুলো সৃষ্টি হয়েছিল, আমরা মনে করি যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব দেশে এসে পৌঁছলে সেই সমস্ত বাধা দূর হয়ে যাবে। দর্শক, এই মুহূর্তে রাজধানী এভার কেয়ার হাসপাতালের সামনে ব্রিফিং করছেন ইনকিলাব মঞ্চ। আমরা সেই ব্রিফিংয়ে চলে যাচ্ছি। ইনকিলাব মঞ্চ ওসমান হাদির উপরে যেই গুলি হয়েছে সেই ব্যাপারে তাদের যে অবস্থান সেটা ব্যক্ত করবার জন্য আপনাদেরকে কাইন্ডলি কোনো ধরনের কথা ছাড়া, যেহেতু আমি মাইকে বলছি না, সুতরাং সবাই একটু নিঃশব্দ থাকার চেষ্টা করব, ঠিক আছে না? ঠিক ভাইয়েরা, আপনারা জানেন যে জুমার নামাজের পরে আমরা বিগত ৩ মাস ধরে বাংলাদেশের গুরুত্বপূর্ণ আসন ঢাকা ৮-এ আমরা ভোটার যোগ করেছি এবং মোটামুটি ঢাকা ৮-এর যত মসজিদ আছে আমরা সবগুলো মসজিদে গিয়েছি এবং মানুষের কাছে ইনসাফের কথা এবং ওসমান হাদিদের মতো মানুষকে কেন সংসদে প্রয়োজন সেই কথা আমরা বলেছি। তো
তো আজকেও তার ধারাবাহিকতায় ওসমান হাদি ভাই এবং তার টিম ঢাকা 8-এর বিভিন্ন মসজিদে আজকে ভোটার যোগে গিয়েছিলেন। তো অত্যন্ত দুঃখের এবং কষ্টের বিষয় হচ্ছে যে ওসমান হাদি ভাইয়ের উপরে গুলি হয়েছে এবং সেই গুলিটা আমি বুক পেতে নিতে পারি নাই। এইটাকে আমি আমার জীবনের সবথেকে বড় ব্যর্থতা মনে করছি। একটা কথা বলি যে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা এবং যারা আইন শৃঙ্খলা রক্ষায় কাজ করেন তাদের কাজ কি ইনকিলাব মঞ্চ কখন সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে দেবেন সেইটা থেকে তারা কাজ করবেন, এই দায়িত্ব কি তাদের? নাকি গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে যারাই আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত আছেন তারা উল্টো খুঁজে বের করবেন এই খুনিকে তাদের যেই প্রক্রিয়া আছে তার মধ্য দিয়ে? সেই দুপুর থেকে এখন পর্যন্ত আমাদেরকে বারংবার ফোন করছেন সিসিটিভি ফুটেজের জন্য, যেটা আমাদের নিজেদের কাছেই লজ্জা লাগে যে বাংলাদেশের গোয়েন্দা সংস্থার এই হাল। আমরা বলতে চাই যে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারকে সবচেয়ে যদি কেউ বকাঝোকা করে সেটা ওসমান হাদি। আবার এই অন্তর্বর্তীকালীন সরকারকে যদি বুক দিয়ে কেউ আগলে রাখে সেটাও এই ওসমান হাদি। ওসমান হাদির থেকে কেউ এত কণ্ঠ নিয়ে এত জোর দিয়ে বুক দিয়ে এই ইন্টারিমকে আগলাইয়ে রাখতে পারে নাই। সুতরাং ইন্টারিমের এখন সময় এসেছে ওসমান হাদিকে তার এই যে ইন্টারিমের প্রতি অবদান সেটার বদলা দেয়ার। আমরা ইন্টারিমের কাছে অনুরোধ করব, ইতিমধ্যে ডক্টর ইউনূস থেকে শুরু করে উপদেষ্টা সবাই, ডক্টর ইউনূস নিজে ফোন করে তার পরিবারের সাথে কথা বলেছেন এবং উপদেষ্টা হাসপাতালে এসে সার্বিক খোঁজ খবর নিয়েছেন। আমরা তাদের কাছে অনুরোধ করব, ওসমান হাদি শুধুমাত্র ঢাকা 8 আসনের কোনো প্রার্থী নয়, তিনি পুরো বাংলাদেশের মানুষের। সুতরাং ওসমান হাদিকে 24 ঘন্টার মধ্যে যারা ওসমান হাদির বুকে গুলি চালিয়েছে তাদেরকে গ্রেফতার করতে হবে। এতক্ষণ আমরা ছিলাম ইনকিলাব মঞ্চের ব্রিফিংয়ে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী বিভিন্ন এলাকায় লাগানো ব্যানার, ফেস্টুন এবং পোস্টার অপসারণ শুরু করেছে জামায়াতে ইসলামীর প্রার্থীরা। শুক্রবার বিকেলে নাটোর 2 আসনের জামায়াত প্রার্থী অধ্যাপক ইউনুস আলীর নেতৃত্বে নাটোর শহরের মাদ্রাসা মোড় সহ বিভিন্ন এলাকা থেকে বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন অপসারণ করা হয়। একই সময় নাটোর 4 আসনের জামায়াত প্রার্থী আব্দুল হাকিমের নেতৃত্বে বনপাড়া পৌর এলাকা থেকে নির্বাচনের আগাম প্রচার সামগ্রী অপসারণ করা হয়। চাঁপাইনবাবগঞ্জ শহরের বড় ইন্দারা মোড় থেকে দাঁড়িপাল্লা প্রতীকের পোস্টার, ব্যানার, বিলবোর্ড এবং অন্যান্য প্রচার উপকরণ অপসারণ করেন জেলা জামায়াতের আমির মাওলানা আবু জার গেফারি। জেলা জুড়ে দাঁড়িপাল্লা প্রতীক সহ অন্যান্য প্রচার উপকরণ দ্রুত সময়ের মধ্যে সরিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি। ময়মনসিংহে শুরু হয়েছে 2 দিন ব্যাপী আকিজ বেকার্স লিমিটেডের জনপ্রিয় কেক ব্র্যান্ড ফ্যান্টাস্টিক কেক ফেস্টিভ। সকালে জেলার সার্কিট হাউস মাঠে 2 দিন ব্যাপী ফ্যান্টাস্টিক কেক কার্নিভালে 3য় আসর শুরু হয়। এবারের আয়োজন আরও আগের থেকে সমৃদ্ধ, আরও আকর্ষণীয় করতে দর্শনার্থীদের জন্য রাখা হয়েছে নানা রকম এক্সাইটিং ফান অ্যান্ড গেমস। শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং বিভিন্ন রাইডস। অনুষ্ঠানে আকিজ বেকার্স লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম তুষার বলেন, ভোক্তাদের মানসিক প্রশান্তি এবং আনন্দের জন্য ফ্যান্টাস্টিক কেক 3য়বারের মতো আয়োজন করেছে এই কেক কার্নিভাল। উদ্বোধনী অনুষ্ঠানে আকিজ বেকার্স লিমিটেডের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সবরিক জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvtv.com। এছাড়া এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।